আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা পড়ব নিউটনের দ্বিতীয় সূত্র। এই ভিডিও দেখার মাধ্যমে তোমাদের এই কনসেপ্টটি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার প্রথমেই আমি তোমাদেরকে তিনটি উদাহরণ দেব, যে উদাহরণগুলো তোমাদের বইতে আছে। এক নাম্বার উদাহরণ হচ্ছে, যখন কোনো একটা ফুটবলকে তোমরা লাথি মারো, তখন কি হয় যে একটা ফুটবল স্থির রয়েছে, তুমি একটা ফুটবলকে যে লাথি মারছো, মানে খুব একটা অল্প সময়ের জন্য, এখানে যদি একটা ফুটবল থাকে, এই ফুটবলে যদি কেউ একটা লাথি মারে, খুব অল্প সময়ের জন্য সে এই ফুটবলে বল প্রয়োগ করে এবং ওই বল প্রয়োগ করার জন্য ফুটবলটা একদিকে গতিশীল হয়। যদি তাকে এদিকে লাথি মারে, ধরো এদিক বরাবর যদি লাঠিটা মারে, তাহলে ফুটবলটা এদিক বরাবর গতিশীল হবে। এখন দেখো, খুব অল্প সময়ের জন্য ফুটবলে লাথি মারছে বা খুব অল্প সময় এই ফুটবলটার উপর বল প্রয়োগ করা হয়েছে, যখন এই খুব অল্প সময়ের জন্য কোনো বল প্রয়োগ করা হবে, তখন সেই বলকে বলা হবে ঘাত বল। এই ঘাত বল জিনিসটা তোমাদের বইতে নেই, মানে এই শব্দটা তোমাদের বইতে উল্লেখ নেই, কিন্তু আগের বইতে ছিল, এই জন্য তোমাদেরকে জেনে রাখা উচিত। অর্থাৎ খুব অল্প সময়ের জন্য যদি কোথাও বল প্রযুক্ত হয়, সেই বলকে বলা হয় ঘাত বল। এখন এটা গেল একটা, এটা হচ্ছে খুব অল্প সময়ের জন্য। কিন্তু এরকমও তো হইতে পারে যে কোন একটা ঠেলাগাড়ি রয়েছে, তুমি সেই ঠেলাগাড়িটাকে ঠেলতেছো, কিছুক্ষণ ঠেলে তারপর তাকে ছেড়ে দিলে। কিছুক্ষণ ঠেলার জন্য ওই ঠেলাগাড়ির মধ্যে কিছুটা বেগ সঞ্চারিত হবে বা কিছুটা বেগ ওই ঠেলাগাড়িটি প্রাপ্ত হবে, এরপরে ছেড়ে দিলে সেই ঠেলাগাড়িটি চলতে থাকবে। যদি যেখানে তুমি ওই ঠেলাগাড়িকে ঠেলছো ওইখানে যদি ঘর্ষণ না থাকে, তাহলে ওই ঠেলাগাড়িটা যে বেগটা প্রাপ্ত হয়েছে সেই বেগ নিয়ে চলতে থাকবে। আর যদি ওই রাস্তায় ঘর্ষণ থাকে, তো ঠেলাগাড়িটা কিছু দূর যে থেমে যাবে। এটা গেল 2 নম্বর উদাহরণ। এখন আমরা দেখবো 3 নম্বর উদাহরণ। 3 নম্বর উদাহরণ হচ্ছে, ক্রিকেট খেলার সময় তো তোমরা দেখো, ধরো এইখানে ব্যাটসম্যান রয়েছে, এখানে বলার রয়েছে, বলার এইখান থেকে এদিক বরাবর ব্যাটসম্যানের দিকে বল ছুড়ে মারলো এবং ব্যাটসম্যান এদিকে বল আসছে, ব্যাটসম্যান এরকম মারলো। দেখো বল এদিকে আসতেছিল, ব্যাটসম্যান যখন ওই বলকে আঘাত করবে, তখন দেখো বলের বেগের গতির দিক চেঞ্জ হয়ে গেল। দেখো বল যাচ্ছিল এই দিক, এখন ব্যাটসম্যান এই বলকে হয় এইদিকে মারবে, নয় এদিকে মারবে, নয় এদিকে মারবে, নয় এদিকে মারবে। দেখো বল এইদিকে যাচ্ছিল, অর্থাৎ বলের গতি ব্যাটসম্যান যেদিকেই মারুক না কেন, অবশ্যই এই বলের গতির দিকটা চেঞ্জ হবে বা বেগের দিকটা চেঞ্জ হবে। অর্থাৎ এইখান থেকে আমরা বলতে পারি যে এই বল কিন্তু এই বেগের পরিবর্তন করে। বল কিসের পরিবর্তন করে? বেগের পরিবর্তন করে। আমরা এই যে 3টা উদাহরণ দেখলাম, এই 3টা উদাহরণের 1 নম্বর উদাহরণ আর এই যে 3 নম্বর উদাহরণ, এই 2টা উদাহরণেই কিন্তু বলটা খুব অল্প সময়ের জন্য প্রযুক্ত হয়েছে। দেখো যখন একটা ব্যাটসম্যান বলকে ব্যাট দিয়ে মারবে, খুব অল্প সময়ের জন্য ব্যাটার বলের মধ্যে স্পর্শ থাকবে না, বলটা আসলো ব্যাটের সাথে লাগলো, খুব অল্প সময়ের জন্য ব্যাটার বলের সংযোগ হবে বা স্পর্শ থাকবে। এই অল্প সময় একটা হিউজ পরিমাণ বল যেহেতু ব্যাট দ্বারা প্রয়োগ করা হয়েছে এই ক্রিকেট বলকে, এই জন্য এই বলটা হোক মানে ঘাত বল। দেখো তোমরা কিন্তু এই ক্রিকেটের বল আর প্রযুক্ত বলের মধ্যে প্যাচ লাগাও না। ক্রিকেটের বল এক জিনিস, আর তুমি যে ওই যে বল দিচ্ছ ওই বল আর এক জিনিস, ঠিক আছে? এই যে মাত্র এটা বল আর ক্রিকেটের বল তো গোল, যদিও দুইটা কথা মানে দুইটা শব্দ একই, জাস্ট প্যাচ লাগাও না, ঠিক আছে? অর্থাৎ যখন কোন একটা ব্যাটসম্যান ওই ক্রিকেটের বলকে মারে, তখন সে ঘাত বল দিয়ে মারে, কারণ বলটা খুব অল্প সময়ের জন্য প্রযুক্ত হয়। অর্থাৎ আমরা এই কনক্লুশনে আসতে পারি যে যখন কোন একটা জিনিসে বল প্রয়োগ করা হয়, তার বেগের চেঞ্জ হয়। কি কনক্লুশনে আসলাম? যে যখন কোন একটা জিনিসে বল প্রয়োগ করা হচ্ছে, তখন কি হচ্ছে? বেগ চেঞ্জ হচ্ছে। আর তোমরা জানো বেগ চেঞ্জ হওয়া মানে কি? বেগ চেঞ্জ হওয়া মানে সেখানে ত্বরণ হচ্ছে। যদি কোথাও বেগ চেঞ্জ হয়, এটার মানে সেখানে ত্বরণ হচ্ছে। অর্থাৎ আমরা এটা বুঝতে পারলাম যে যদি কোথাও বল প্রয়োগ করা হয়, সেখানে কোনো না কোনো ভাবে ত্বরণ হবে, ঠিক আছে? বল প্রয়োগের জন্য কি হবে? ত্বরণ হবে। এখন দেখো, তাইলে বল প্রয়োগ করলেই ত্বরণ হচ্ছে, মানে বল আর ত্বরণের মধ্যে একটা সম্পর্ক আছে না? দেখো যখনই তুমি বল প্রয়োগ করছো তখনই ত্বরণ হচ্ছে। এটার মানে কি? বল আর ত্বরণের মধ্যে একটা সম্পর্ক আছে। বল আর ত্বরণের মধ্যে কি রয়েছে? সম্পর্ক রয়েছে। এই যে সম্পর্ক, এই সম্পর্কটাই হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। নিউটনের দ্বিতীয় সূত্র আর কিছু না, বল এবং ত্বরণের ধরে নিতে পারো প্রেম কাহিনী বা ওদের কিছু একটা, ধরো
এই নিউটনের দ্বিতীয় সূত্র কি? এই বল আর ত্বরণের সম্পর্ক এই নিউটনের দ্বিতীয় সূত্র বর্ণনা করে। তো এখন আমরা এই নিউটনের দ্বিতীয় সূত্রটাকে একটু লেখার চেষ্টা করি। দেখো নিউটনের দ্বিতীয় সূত্রটা লিখতেছি। ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে প্রযুক্ত হবে ভরবেগের পরিবর্তনও সেই দিকে হবে। এখন তোমরা বলবা যে আমি বললাম যে এই নিউটনের দ্বিতীয় সূত্র হচ্ছে বল এবং ত্বরণের মধ্যে সম্পর্ক বা এদের মধ্যে কিছু একটা কাহিনী এই নিউটনের দ্বিতীয় সূত্র বর্ণনা করে। এখন আমি নিউটনের সূত্র আবার লিখলাম যে ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। আমি বললাম বল এবং ত্বরণের সম্পর্ক আছে নিউটনের দ্বিতীয় সূত্র বর্ণনা করে, কিন্তু আমি নিউটনের দ্বিতীয় সূত্রে এখানে ত্বরণের কোনো কথাই লেখা নাই। তাহলে তোমরা বলবা যে আমি বললাম যে বল আর ত্বরণের সম্পর্ক, কিন্তু এখানে কিছু লিখলাম না। তাইলে এই বল কি খুব একটা খারাপ জিনিস? সে একসময় ত্বরণের সাথে সম্পর্ক রাখে, আবার অনেক সময় এই ভরবেগের পরিবর্তনের সাথে সম্পর্ক রাখে। তোমরা এটা বলবা না? কিন্তু আসলে না, এই ত্বরণ আর এই ভরবেগের পরিবর্তনের মধ্যেও সম্পর্ক রয়েছে, মানে একটা আরেকটার সাথে সম্পর্কিত। সেটা কিভাবে আমরা একটু দেখি। দেখো, ধরে নাও কোন একটা বস্তুর বেগ ইউ বা আদিবেগ ইউ ছিল এবং একটা সময় পর টি সময় পর ধরে নাও তার বেগ ভি হলো। যেহেতু এখানে বেগ পরিবর্তন হয়েছে, ইউ থেকে ভিতে হয়েছে শেষ বেগ, মানে এখানে বল প্রযুক্ত হয়েছে। বল প্রযুক্ত না হলে বেগ কখনো চেঞ্জ হয় না। তো যেহেতু চেঞ্জ হয়েছে, আর ধরে নিলাম ওই যেই বস্তুটার এই বেগ ইউ থেকে ভিতে চেঞ্জ হয়েছে সেই বস্তুটার ভর ধরে নাও এম, সেই বস্তুটার ভর কি এম। তাহলে তাহলে এই ভরবেগের পরিবর্তন কত? দেখো, শেষ ভরবেগ হচ্ছে এম ভি। দেখো, কোন একটা বস্তুর বেগ যদি ভি হয় এবং তার কোন একটা বস্তুর বেগ ভি এবং তার ভর এম, তাহলে তার ভরবেগ কি হবে? তার ভরবেগ হবে এম ভি। দেখো, এই বস্তুটার আদি বেগ ইউ, শেষ বেগ ভি, তাহলে তার শেষ ভরবেগ এম ভি মাইনাস আদি ভরবেগ এম ইউ, এটাই তার ভরবেগের পরিবর্তন না? এটা হচ্ছে তার শেষ ভরবেগ। এটা হচ্ছে তার আদি ভরবেগ। তাহলে এই এম ভি মাইনাস এম ইউ এটা হবে না ভরবেগের পরিবর্তন? আর তোমাদের বইতে দেখবা এখানে সুন্দর করে একটা অ্যারো দিয়ে আছে, এখানে অ্যারো দিয়ে আছে। এই অ্যারো কিছুই না, জাস্ট দিক বোঝাচ্ছে। অ্যারো দ্বারা কি বোঝাচ্ছে? অ্যারো দ্বারা দিক বোঝাচ্ছে। চাইলে দিতে পারো, চাইলে নাও দিতে পারো, ঠিক আছে? তো এম ভি মাইনাস ইউ এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। কিন্তু দেখো, ভরবেগের পরিবর্তনের হার, এখানে কিন্তু ভরবেগের পরিবর্তন বলেনি, বলছে ভরবেগের পরিবর্তনের হার। এখন তুমি ভরবেগের পরিবর্তনের হার কিভাবে বের করবা? কোন একটা জিনিসের হার বের করার জন্য সিম্পলি সেটাকে সময় দিয়ে ভাগ করে দিতে হয়। তাহলে এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি, এটাই হয়ে গেল ভরবেগের পরিবর্তনের হার। কি বলছে? ভরবেগের পরিবর্তনের হার সমানুপাতিক কিসের সাথে? এফ এর সাথে বা বলের সাথে। এখন দেখো, আমি এইটুকু একটু মুছে দিলাম। তুমি যদি এখান থেকে এম কমন নাও, এখান থেকে যদি এম কে কমন নাও, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি ইজ প্রপোর্শনাল টু এফ, এরকম থাকে না? এরকম হয় না? দেখো, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি এইটা সমান কিন্তু আবার এ সমান কি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি না? এটা না? তো ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি সমান এম এ ইজ প্রপোর্শনাল টু এফ হলো। দেখো, এইবার দেখো, তুমি যে এই যে বললে ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এই যে দেখো, ওই সেম জিনিসটা বললেই পরে একটা এই যে ত্বরণ চলে আসে। দেখছো, ত্বরণ চলে আসছে। অ্যাকচুয়ালি বল খারাপ কেউ না, সে সবসময় ত্বরণের সাথে সম্পর্ক রাখে, সেটা তুমি যেভাবে বলো না কেন। তো এম এ ইজ প্রপোর্শনাল টু এফ, যদি কোথাও এরকম ইজ প্রপোর্শনাল টু, দেখো এই সমান, এটাকে বলা হয়
এটাকে বলা হয় সমানুপাতিক। তুমি এই সমানুপাতিক চিহ্ন উঠাই দেওয়ার জন্য তোমাকে কি করতে হবে, এখানে সমান দিতে হবে এবং একটা সমানুপাতিক ধ্রুবক দিতে হবে, আর কি দিবা এম এ। তাহলে এফ ইকুয়াল টু কে এম এ। এখন একটা সমস্যা হয়, এই কে এর মান কত দিবা, এর মান 2 দিবা নাকি 3 দিবা নাকি 1 দিবা। এই সময় একটা মানে ধরো একটা জিনিস সবাই মেনে নেয়, এরকম একটা জিনিস আসলো যে যদি 1 কেজি ভরের কোনো বস্তু, যদি 1 কেজি ভরের কোনো একটা বস্তু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ লাভ করে, তাহলে ধরে নিব যে সে তার উপর 1 নিউটন বল প্রয়োগ করা হয়েছিল। এই কথা ধরে নিয়ে আমরা ধরে নিই যে কে এর মান অন, তাহলে কি হলো এফ সমান এম এ, এটা হচ্ছে আমরা ধরে নিই। তাহলে এফ ইকুয়াল টু এম এ, এই সূত্রটা দাঁড়ালো, অর্থাৎ এটাই হচ্ছে নিউটনের সূত্র, এফ ইকুয়াল টু এম এ। তাহলে বল আর ত্বরণের মধ্যে কি সম্পর্ক হলো, বল আর ত্বরণের মধ্যে সম্পর্ক হলো বল সমান ভর গুণ ত্বরণ। এটাই বল এবং ত্বরণের মধ্যে সম্পর্ক। বললাম না নিউটনের এই দ্বিতীয় সূত্র হচ্ছে বল এবং ত্বরণের মধ্যে সম্পর্ক বর্ণনা করে, বা তোমরা বলতে পারো নিউটনের দ্বিতীয় সূত্র বল এবং ত্বরণের প্রেম কাহিনী। ঠিক আছে, তো হচ্ছে বল এবং ত্বরণের মধ্যে কি সম্পর্ক, বল সমান ভর গুণ ত্বরণ। কোন একটা বস্তুর ভরকে তার ত্বরণ দিয়ে গুণ করলে আমরা তার উপর প্রযুক্ত বলকে পেতে পারি। এটাই হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। এখন আমরা দেখব যে এই বলের একক কি এবং এই বলের মাত্রা কি। দেখো বলের একক হচ্ছে বল এর নিউটন, কিন্তু এর আরেকটা মাত্রা আছে। দেখো বল এফ সমান এম এ, আমরা বলকে এফ দ্বারা প্রকাশ করি। এম এর একক কি, এম এর একক হচ্ছে কেজি, কারণ এম দ্বারা ম্যাচ বোঝায়। এর একক কি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এটা হচ্ছে বলের আরেকটা একক, এইটা বা নিউটন। আমরা এই নিউটনকে সব জায়গায় ইউজ করি। এখন দেখো বলের মাত্রা কি, বলের মাত্রা হচ্ছে কেজি। কেজি হচ্ছে ভরের একক, ভরের ইংরেজি কি ম্যাস, তো হচ্ছে বড় হাতের এম। এই এমটা কিসের একক, মিটার বা লেন্থের একক। এই এম এ মিটার বসায়, মিটার কিসের একক, লেন্থের একক বা দৈর্ঘ্যের একক। দৈর্ঘ্যের ইংরেজি কি লেন্থ, লেন্থের প্রথম অক্ষর এল, আর এসটা কিসের একক, টাইমের একক। টাইমের প্রথম অক্ষর কি টি। তাহলে এটা হচ্ছে এই বলের মাত্রা। কিভাবে বের করছি, কেজি কিসের একক, কেজি হচ্ছে ভরের একক, ভরের ইংরেজি কি ম্যাস, ম্যাসের প্রথম অক্ষর কি এম। মিটার কিসের একক, দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্যের ইংরেজি কি লেন্থ, লেন্থের প্রথম অক্ষর কি এল। সেকেন্ড কিসের একক, টাইমের একক, টাইমের প্রথম অক্ষর কি টি, এই জন্য হচ্ছে এখানে টি। আর দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো, দাঁড়াও আমি দেখাচ্ছি ওই জিনিসটা। আমরা একটু আগে দেখলাম না এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি ইকুয়াল টু, মানে এটাই তো কথা আসে, যদি এফ ইকুয়াল টু এম এ হয় তাহলে এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি সমান এফ। এটা তো তোমরা মানলে, এখন তো মানবা এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি সমান এফ। এখন যদি এরকম হয় তাহলে দেখো এম ভি মাইনাস এম ইউ সমান এফ টি, এটা তো মানো, এটা তো মানো। দেখো এখানে এই যে এম ভি মাইনাস এম ইউ, এই অংশটাকে বলা হয় বলের ঘাত। তাহলে বলের ঘাত কি, বলের ঘাত সমান এফ গুণ টি সমান এম ভি মাইনাস এম ইউ। ঠিক আছে, তো বলের ঘাতকে এরকম করে বলবা। আমার কথা লক্ষ্য করো, তোমরা চাইলে খাতায় লিখে নিতে পারো, বল এবং বলের ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বলে, বা আদি ভরবেগ মাইনাস শেষ ভরবেগ, শেষ ভরবেগ এবং আদি ভরবেগের বিয়োগফলকে বলের ঘাত বলে। বলের ঘাত কাকে বলে, বল এবং বলের ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বলে, বা শেষ ভরবেগ এবং আদি ভরবেগের মধ্যবর্তী পার্থক্যকে বলের ঘাত বলে। এখন বলের ঘাতের একক কি, দেখো এখানে শেষ ভরবেগ থেকে আদি ভরবেগকে বিয়োগ করা হয়েছে, মানে এই ভরবেগের একক কি, এই ভরবেগের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড, এটার একক কি কেজি মিটার পার সেকেন্ড, মানে এই দুটোর বিয়োগফলের একক কেজি মিটার পার সেকেন্ডই হবে। মানে বলের ঘাতের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এর মাত্রা কি, মাত্রা বের করবা, কেজি কিসের একক, ভরের একক, ভরের ইংরেজি কি, কেজি হচ্ছে ভরের একক, ভরের ইংরেজি ম্যাস, ম্যাসের প্রথম অক্ষর এম। মিটার কিসের একক, মিটার দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্যের ইংরেজি কি লেন্থ, লেন্থের প্রথম অক্ষর এল। সেকেন্ড কিসের একক, টাইমের একক, টাইমের প্রথম অক্ষর কি টি। তো
ছোট্ট টি, এটা হচ্ছে এই বলের ঘাতের মাত্রা। এই জিনিসটা তোমাদের বইতে নেই, কিন্তু তোমাদের আগের বছরগুলোর বইতে ছিল, এই জন্য এটাকে জেনে রাখো, এমসিকিউতে আসতে পারে। তো এতটুকু হচ্ছে তোমাদের নিউটনের এই দ্বিতীয় সূত্র থেকে যে থিওরি পার্ট বা কনসেপ্ট এটুক। এরপর আমরা ম্যাথ করব। দেখো সূত্র কি পাইছি, সূত্র পাইছি এফ সমান এম এ। এই এম হচ্ছে ভর, এ হচ্ছে ত্বরণ, আর কি পাইছি, আর হচ্ছে এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি সমান এফ। একই তো কথা, তাই না? একই কথা। আর এই এম ভি মাইনাস এম ইউ সমান হচ্ছে বলের ঘাত, এফ গুণ টি সমান বলের ঘাত। এইটুকু হচ্ছে আমাদের সূত্র এই নিউটনের দ্বিতীয় সূত্র থেকে। এই এতটুকু যদি তোমরা পারো তো আমরা ম্যাথ করার জন্য প্রস্তুত। তো এখন আমরা কি করব, ম্যাথ করব। তো শিক্ষার্থীরা এখন আমরা প্রথমে যে অঙ্কটি করব সেই অঙ্কটি তোমাদের বইতে আছে। তো দেখো অঙ্কটি হচ্ছে এমন, আমি অঙ্কের প্রথমে প্রশ্নটি লিখছি, এরপর উত্তর লিখে দিব। প্রশ্নটি হচ্ছে 5 কেজি ভরের কোন একটি স্থির বস্তুর ওপর 100 নিউটন বল 10 সেকেন্ড যাবত প্রয়োগ করা হলো। এটা হচ্ছে কোশ্চেন। এবং এ নাম্বারের কোশ্চেন হচ্ছে বল প্রয়োগের কারণে ত্বরণ কত। তো সেক্ষেত্রে এটা হচ্ছে কোশ্চেন। আমি কোশ্চেনটিকে আবার একটু পড়ি। 5 কেজি ভরের কোন একটি স্থির বস্তুর উপর 10 নিউটনের বল 10 সেকেন্ড যাবত প্রয়োগ করা হলো। এরপর বলছে বল প্রয়োগের কারণে ত্বরণ কত। দেখো ত্বরণের আমরা আগে একটি সূত্র শিখেছি, এ সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এই সূত্রটি আমরা ওই যে দ্বিতীয় চ্যাপ্টারে দেখেছি। এবং এই যে আজকে যে ভিডিও, এই ভিডিওতে আমরা ত্বরণের আরেকটি সূত্র দেখলাম। দেখো এফ সমান এম এ। তাইলে তুমি এটাকে এরকম লিখতে পারো না, সমান এফ ডিভাইডেড বাই এম। এই এখানে রাখতেছো, এই এফ এর নিচে এম, এই এম কে এফ এর নিচে আনতেছো। এই সব তো তোমরা বুঝছো। তো এফ ডিভাইডেড বাই এম। দেখো আমরা কিন্তু এখানে জানি যে এই বস্তুটার ভর এম সমান 5 কেজি, এটা তো আমরা জানি। এরপর দেখো আর কি জানি, এই বস্তুটার উপর যে বল প্রয়োগ করা হয়েছে সেই এফ সমান কত, এফ সমান 100 নিউটন। বল যদি 5 কেজি, সরি ভর যদি 5 কেজি হয়, এর উপর এই 5 কেজি ভরের উপর প্রযুক্ত বল যদি 100 নিউটন হয়, তাহলে এই সূত্র অনুসারে তার ত্বরণ কত হবে? ত্বরণ হবে F সমান, F হচ্ছে 100 নিউটন। তো 100 নিউটন ভাগ m সমান 5 সমান হচ্ছে 20 মিটার পার সেকেন্ড স্কয়ার। ত্বরণের একক আমরা ত্বরণ দিয়ে বের করছি মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে? দেখো আমরা কিন্তু বলের একক বা এই ফোর্স বা বলের একক দেখেছিলাম নিউটন অথবা কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে? এই দুটো একক আছে, হয় এর একক নিউটন হবে নালে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার হবে। দেখো এই ফোর্স ভাগ ম্যাচ বা বল ভাগ ভর, এইটা এখানে তো এই বল ভাগ ভর করা হয়েছে। এই বল ভাগ ভরের একক যে মিটার পার সেকেন্ড হয়, এটা তো তোমরা বুঝবা। দেখো বলের একক কি? বলের একক কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, আর নিচে আছে ভর, ভরের একক কি? কেজি। তাহলে এই কেজি কাটা থাকে কি মিটার পার সেকেন্ড স্কয়ার, সেই মিটার পার সেকেন্ড স্কয়ার এখানে দেয়া আছে। এই সব তোমাদের শুধুমাত্র মানসিক প্রশান্তির জন্য, কারণ এই সব হিসাব তো তোমাদের করাই লাগবে না, কারণ জানো যে তুমি ত্বরণ বের করতেছো মানে এখানে একক ত্বরণের একক কি হবে। ঠিক আছে? এই সব এই যেগুলো দেখলাম এগুলো শুধুমাত্র মানসিক প্রশান্তির জন্য। এ হচ্ছে ক নাম্বার। খ নাম্বারের কোশ্চেন, সরি এ নাম্বার। বি নাম্বারের কোশ্চেন হচ্ছে যে 10 সেকেন্ড পর বেগ কত। দেখো আমরা এর মান কত পেলাম? 20 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটাই তো এর মান পাইছি। এখন দেখো তাহলে আমরা কি জানি? v সমান
ইউ প্লাস এটি, ভি কত, ইউ কত, ইউ সমান 0 মিটার পার সেকেন্ড, 0 মিটার পার সেকেন্ড। এই দেখো স্থির বস্তু না, যেহেতু স্থির বস্তু সেহেতু তার ইউ সমান 0 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো ইউ সমান 0 বসাও, এই সমান কত, এই সমান 20, এই যে 20 পাইছি, আর টি সমান কত, এই যে 10 সেকেন্ড পর বেগ চাইছে তো 10, তাহলে কত হবে 20 গুণ 10 সমান 200 মিটার পার সেকেন্ড। এ হচ্ছে ভি। এরপর পরের কোশ্চেন হচ্ছে 20 সেকেন্ড পর বেগ কত, ঠিক শিক্ষার্থীরা 20 সেকেন্ড পর বেগ কত। এই কোশ্চেনের উত্তর কি হবে দেখো, এখানে দেখো 5 কেজি ভরের কোন একটি স্থির বস্তুর উপর 5 কেজি ভরের কোন একটি স্থির বস্তুর উপর 10 নিউটন 100 নিউটন বল 10 সেকেন্ড যাবত প্রয়োগ করা হয়েছে। এখন দেখো বল কতক্ষণ প্রয়োগ করা হয়েছে, বল প্রয়োগ করা হয়েছে 10 সেকেন্ড। তো যতক্ষণ তুমি বল প্রয়োগ করবা ততক্ষণ ত্বরণ হইতে থাকবে। দেখো ত্বরণ কেন হয়, আমরা তো একটু আগে দেখলাম ত্বরণ হয় বল প্রয়োগ করলে, যতক্ষণ বল প্রয়োগ করবা ততক্ষণ ত্বরণ হবে। এই 10 সেকেন্ড যাবত বল প্রয়োগ করছো, 10 সেকেন্ড যাবত ত্বরণ হবে। 10 সেকেন্ডের পরে আর বল প্রয়োগ করে নাই, 10 সেকেন্ডের পরে আর ত্বরণ চেঞ্জ হবে না। ত্বরণ যদি শূন্য হয়, ত্বরণ a সমান 0 বা 10 সেকেন্ডের পরে ত্বরণ যদি শূন্য হয় তাহলে কি হবে, v সমান সমবেগ, মানে এর বেগ চেঞ্জ হবে না। অর্থাৎ এই 20 সেকেন্ডেও বেগ এই 200 মিটার পার সেকেন্ডই থাকবে, 30 সেকেন্ডেও বেগ 200 মিটার পার সেকেন্ডই থাকবে, 40 সেকেন্ডেও বেগ 200 মিটার পার সেকেন্ড থাকবে। যতক্ষণ না পর্যন্ত এই বস্তুর উপর আবার বল প্রয়োগ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এর বেগ এই 200 মিটার পার সেকেন্ডই থাকবে। ক্লিয়ার, যে এই বস্তুতে যতক্ষণ না পর্যন্ত বল প্রয়োগ করা হবে আবার, আর যদি বল না প্রয়োগ করে এর বেগ সারা জীবনই এই 200 মিটার পার সেকেন্ড থাকবে। এটা হচ্ছে সি নাম্বারের কোশ্চেন ছিল। এরপর আমরা সলভ করব হচ্ছে ডি নাম্বারের কোশ্চেন। ডি নাম্বারের কোশ্চেন হচ্ছে 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করো। 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করো, এটা হচ্ছে কয় নাম্বারের কোশ্চেন, এটা হচ্ছে ডি নাম্বারের কোশ্চেন। এখন এটা কিভাবে বের করব, সেক্ষেত্রে এটা কিভাবে বের করব দেখো, এটা বের করার জন্য দেখো প্রথম 10 সেকেন্ড তার উপর বল প্রয়োগ করা হয়েছে, মানে সে সমত্বরণে চলছে। সমত্বরণে কেন চলছে দেখো, ওই প্রথম 10 সেকেন্ডে এই 100 নিউটন বা সমান পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে, তাই সে প্রথম 10 সেকেন্ড সমত্বরণে চলছে। সেক্ষেত্রে বুঝতে পারছো প্রথম 10 সেকেন্ড 100 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। এখন তোমরা বলবে সমত্বরণে কেন চলছে, দেখো যদি এরকম হতো 1 সেকেন্ডে 10 নিউটন, পরের সেকেন্ডে 20 নিউটন, তারপরের সেকেন্ডে 30 নিউটন, এরকম করে বলের পরিমাণ চেঞ্জ করা হয়েছে তাহলে তার ত্বরণ চেঞ্জ হতো। কিন্তু যেহেতু সব সময় এই 10 সেকেন্ড যাবতই 100 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, মানে সে 10 সেকেন্ড সমত্বরণে চলছে। আর দেখো পরবর্তী 10 সেকেন্ড সে সমবেগে চলছে। দেখো এই 10 সেকেন্ড বল প্রয়োগ করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, মানে ওর পরে সে সমবেগে চলবে। আমি কিন্তু একটু আগে যেসব জিনিস বললাম ওইসব জিনিস তোমরা যদি বুঝে থাকো তো অবশ্যই তোমরা বুঝতো যে প্রথম 10 সেকেন্ড সে সমতলে চলছে, পরের 10 সেকেন্ড সে সমবেগে চলছে। দেখো তাহলে প্রথম 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব s1 সমান দেখো ut প্লাস হাফ t স্কয়ার। এটি ছিল না সমতলের সূত্র। দেখো u সমান কত, u সমান 0, মানে এই সবটুকু মিলে 0, আর থাকে হাফ গুণ এর মান কত, এর মান 20, t এর মান কত, t এর মান 10 স্কয়ার। তাহলে কত হচ্ছে দেখো এই 2 এই 20 10 হচ্ছে, তাহলে হচ্ছে 10 গুণ 100 সমান 1000 মিটার। অর্থাৎ সমতরণে যে 10 সেকেন্ড চলে সেই 10 সেকেন্ডে সে 100 মিটার দূরত্ব অতিক্রম করবে। এরপর দেখো পরবর্তী 10 সেকেন্ডে যায় সমবেগে, সেই সমবেগে যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা s2 নাম দিলাম। s2 সমান vt। v এর মান কত, v এর মান হচ্ছে 20। v এর মান কি 20 ছিল, সে 20 না 200। দেখো আমরা একটু আগে দেখলাম না যে 10 সেকেন্ড পর বেগ কত, শিক্ষার্থীরা 10 সেকেন্ড পর বেগ কত ছিল, 10 সেকেন্ড পর বেগ ছিল 200। আর ওই 200 মিটার পার সেকেন্ড বেগেই হচ্ছে সে পরবর্তী সারা জীবন চলবে, অর্থাৎ পরবর্তী 10 সেকেন্ডে সে 200 মিটার পার সেকেন্ড বেগে চলবে। তাহলে 200 গুণ t এর মান 10, এখানে কত, এখানে দেখো 2000 মিটার। এভাবে গেছে 1000 মিটার আর সমবেগে সে গেছে 2000 মিটার। তাহলে তার মোট এই 20 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত, s1 যোগ s2 বলো তো কত হবে,
1000 যোগ 2000 সমান 3000 মিটার। যেহেতু এটা 3000 মিটার, তোমরা চাইলে এটাকে 3000 মিটার সমান 3 কিলোমিটার এটাও লিখতে পারো। এটা হচ্ছে কত নম্বর কোশ্চেনের উত্তর গেল? এটা হচ্ছে ডি নাম্বার গেল। এখন হচ্ছে ই নাম্বার কোশ্চেন। ই নাম্বারের কোশ্চেন হচ্ছে বেগ ও অতিক্রান্ত দূরত্বের বেগ এবং অতিক্রান্ত দূরত্ব গ্রাফ এঁকে দেখাও। এটা দ্বারা বোঝানো হচ্ছে বেগ ও অতিক্রান্ত দূরত্ব গ্রাফ এঁকে দেখাও মানে আমাদেরকে প্রথমে বেগ ভার্সেস সময়ের গ্রাফ আঁকতে হবে এবং দূরত্ব ভার্সেস সময়ের গ্রাফ আঁকতে হবে। অর্থাৎ বেগ, প্রথমে বেগের গ্রাফ, এরপর অতিক্রান্তের গ্রাফ। গ্রাফের সব সময় x অক্ষ বরাবর কে থাকে? সময় থাকে। অর্থাৎ আমাদের বেগ ভার্সেস সময় গ্রাফ এবং অতিক্রান্ত দূরত্ব ভার্সেস সময়ের গ্রাফ আঁকতে হবে। অর্থাৎ দুটি গ্রাফ আঁকতে হবে। এখন এই গ্রাফ আঁকার জন্য তোমাদেরকে কিছু জিনিস আমি বলে নেই। এসব জিনিস যদি তোমরা না জানো তো তোমরা গ্রাফ আঁকতে পারবে না। ঠিক আছে? তো দেখো, সমতরণে আমি কিন্তু এই চ্যাপ্টারের প্রথম ক্লাসে এই গ্রাফ দেখাইছি। সমতরণের ক্ষেত্রে দেখো, সমতরণের ক্ষেত্রে প্রথমে দেখাই ত্বরণ ভার্সেস সময়ের গ্রাফ। এখন যে গ্রাফগুলো লাগবে সবগুলো সমতরণে। এবার বেগ ভার্সেস সময়ের গ্রাফ, এটা সমতরণের ক্ষেত্রে। এখন যে তিনটা গ্রাফ আঁকবো তিনটা হচ্ছে সমতরণের ক্ষেত্রে। এটা হচ্ছে দূরত্ব ভার্সেস সময়ের গ্রাফ। শোনো, এখন এর কথা হচ্ছে কিছু না বুঝে আমি যে তিনটা জিনিস দেখাবো, তিনটা জিনিস মুখস্থ করতে হবে। এটার পেছনে যে কি কারণ, এই কারণ আমি তোমাদেরকে এখন বলতে চাচ্ছি না। আমার যেটা মনে হয় এর কারণ না জানাই তোমাদের পক্ষে মঙ্গলকর বা মঙ্গলজনক। ঠিক আছে? এই গ্রাফ কেন এরকম হচ্ছে এই জিনিসটা না জানা তোমাদের জন্য মঙ্গলজনক। তো তোমাদের জানার দরকার নেই। আমি যদিও প্রথম ক্লাসে অনেকটা বুঝাইছি, যদি এটা না বুঝে থাকো বোঝার দরকার নেই, জাস্ট মুখস্থ করে দেখো। সমতলের ক্ষেত্রে ত্বরণ ভার্সেস সময়ের গ্রাফ আছে এরকম হবে। সমতলের ক্ষেত্রে ত্বরণ ভার্সেস সময়ের গ্রাফ এরকম। কেন এরকম? কারণ সমতলের ক্ষেত্রে ত্বরণ সবসময় সমান থাকে। দেখো, এই উচ্চতা হচ্ছে ত্বরণের মান বোঝায়। এখানেও যে উচ্চতা, এখানেও সে উচ্চতা, এখানেও সে উচ্চতা। অর্থাৎ সময় যত বাড়ুক না কেন ত্বরণের মান সবসময় সমান থাকবে। এটা হচ্ছে সমতলের ত্বরণ ভার্সেস সময়ের গ্রাফ। আর বেগ ভার্সেস সময়ের গ্রাফ হচ্ছে এরকম হবে, এরকম হবে। কেন এরকম হবে আমি বলতে চাই নাই, তাও বলে দিই, যদি কেউ না বুঝলে বোঝার দরকার নেই। v সমান u প্লাস এটি। দেখো, v সমান u প্লাস এটি এরকম একটা সূত্র আছে। যদি কোনো একটা বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে সেই ক্ষেত্রে তার u এর মান হয় হচ্ছে, এই u এর মান 0 হয়, তাহলে v সমান এটি হয়। অর্থাৎ v is proportional to t। যদি কখনো এরকম হয় যে v is proportional to t এর গ্রাফ হয় y is proportional to x এরকম, y is proportional to x এর গ্রাফ সবসময় এরকম হয়। এই জন্য এই গ্রাফটা এরকম। ঠিক আছে? বাট তোমাদের এটা না জানলেও হবে, না জানাই মঙ্গলকর বলে আমি মনে করি। ঠিক আছে? কোনো প্রয়োজন নেই এটা জানার। দেখো, বেগ বনাম সময়ের গ্রাফ হচ্ছে এরকম, এই মাঝ বরাবর একটা টান মেরে দেবা। আর দ্রুত বনাম সময়ের গ্রাফ হচ্ছে এরকম। এই তিনটা গ্রাফই সমতরণের ক্ষেত্রে। লক্ষ্য করো, সমতরণের ক্ষেত্রে এই তিনটা গ্রাফ। দেখো, গ্রাফ সমতরণ হলে এরকমই হবে, এর কোনো ব্যতিক্রম নেই। এই জন্য বলছি এর বাইরে কিছু হইতেই পারে না। তো তোমাদের কেন জানা লাগবে কেন কিভাবে হয়? জাস্ট মুখস্থ করো। ত্বরণ ভার্সেস সময়ের গ্রাফ এরকম, বেগ ভার্সেস সময়ের গ্রাফ এরকম সোজা, দ্রুত ভার্সেস সময়ের গ্রাফ এরকম বাঁকা। এটা হচ্ছে সমতরণের ক্ষেত্রে। এখন দেখো, আর হচ্ছে সমবেগের ক্ষেত্রে। সমবেগের ক্ষেত্রে ত্বরণ হচ্ছে 0, মানে এর কোনো গ্রাফই নেই, অর্থাৎ এর ত্বরণ সবসময় 0। সমবেগের ক্ষেত্রে বেগ ভার্সেস সময়ের গ্রাফটা হচ্ছে এরকম। এখন কিন্তু সমবেগের ক্ষেত্রে এরকম। দেখো, সমতরণের ক্ষেত্রে ত্বরণ ভার্সেস সময়ের গ্রাফটা এরকম ছিল, সমবেগের ক্ষেত্রে বেগ ভার্সেস সময়ের গ্রাফটা এরকম, আর দ্রুত ভার্সেস সময়ের গ্রাফটা হচ্ছে এরকম। জাস্ট এই সমবেগের ক্ষেত্রে এই তিনটা জিনিস মনে রাখো। এইটুক মনে রাখলেই হচ্ছে, এতটুকু মনে রাখলেই হচ্ছে যে সমবেগের ক্ষেত্রে ত্বরণের গ্রাফে কিছুই নেই, জাস্ট এই শূন্য দাগের উপর দিয়ে ত্বরণ বা ত্বরণ 0, আর বেগ হচ্ছে সমবেগ, মানে সবসময় বেগের মান সমান, আর দূরত্ব হচ্ছে এরকম মাঝ বরাবর। ঠিক আছে? অর্থাৎ আমরা গ্রাফগুলো দেখে পেলাম। তো এখন দেখো, এখন আমরা হচ্ছে
এই যদি এরকম হয় আমরা করে একটা গ্রাফ আঁকবো, ধরো বেগ ভার্সেস সময়, ঠিক আছে। ধরো ওই গাড়িটা যদি সমতলনে চলে, ধরো সমতলনে চলছে, তাহলে বেগ ভার্সেস সময়ের গ্রাফ কিরকম হবে? এরকম হবে। যদি গাড়িটা এরপর সমবেগে চলে তাহলে তার গ্রাফ কিরকম হবে? এরকম হবে। বুঝতে পারছো? যদি কোনো একটা গাড়ি প্রথমে সমবেগে চলে, সরি, যদি কোনো একটা গাড়ি সমতলনে চলে তাহলে তার গ্রাফ এই বেগ ভার্সেস সময়ের গ্রাফ এরকম হবে। এরপর যদি সে সমবেগে চলে তাহলে তার গ্রাফ এরকম হবে। তো সেক্ষেত্রে এখন কিছু জিনিস লক্ষ্য করো। ধরো আমি কোনো একটা গ্রাফ আঁকবো, এখানে ধরো বেগ ভার্সেস সময় আছে। ওই গাড়িটা যদি সমবেগে চলে তাহলে তার গ্রাফটা কেমন হবে? এরকম হবে। এরপর যদি গাড়িটা সমতলনে চলে তাহলে তার গ্রাফটা কিরকম হবে? এরকম হবে। ওকে, ধরো আমি আবার একটা গ্রাফ আঁকি। এখানে ধরো সরণ, ধরো দূরত্ব ভাগ সময়। ধরো কোন একটা গাড়ি সমতলনে চলছে তাহলে তার গ্রাফটা কিরকম হবে? এরকম হবে। যদি গাড়িটা সমবেগে চলে তাহলে তার গ্রাফ কিরকম হবে? এরকম হবে। যদি এই গাড়িটা এরপর আবার সমতলনে চলে তাহলে গ্রাফটা আবার এরকম হবে। বুঝছো? ক্লিয়ার? তাইলে এইখানে তো গাড়িটা প্রথমে হচ্ছে সমতলনে চলছে, তারপর সমবেগে চলছে, তাহলে গ্রাফটা কিরকম হবে? বেগ ভাগ সময়। গ্রাফটা সমতলনে চললে বেগের গ্রাফ এরকম, আর সমতলনে চললে বেগের গ্রাফ এরকম, আর সমবেগে চললে বেগের গ্রাফ এরকম। আর যদি গাড়িটা, দেখো এই অংশটুকু গাড়িটা, এই অংশটুকু গাড়িটা হচ্ছে কিসে চলছে? সমতলনে। আর এই অংশটুকু গাড়িটা কিসে চলছে? সমবেগে। এরপর দেখো এবার হচ্ছে কিসের গ্রাফ আঁকবো? দূরত্ব ভাগ সময়। প্রথমে গাড়ি চলছে সমতলনে, মানে গ্রাফটা এরকম, এই অংশটুকু গাড়িটা সমতলনে চলছে, এরপর চলছে সমবেগে এরকম। দেখো সমতলনে দূরত্ব ভাগ সময়ের গ্রাফ এরকম, এরপর দেখো সমবেগে এই দূরত্ব ভাগ সময়ের গ্রাফ এরকম। এই দুটো জিনিস এরকম মার্জ করা হয়েছে। অর্থাৎ তোমাদের এই কোশ্চেনে যে জিনিস আছে, এই জিনিসের গ্রাফ, ওই গাড়িটা যেহেতু প্রথমে সমতলনে চলছে তারপর সমবেগে চলছে, সেই হিসাবে তার গ্রাফ বেগ ভার্সেস সময়ের গ্রাফ এরকম হবে। প্রথমে এরকমটা, এরপর এরকম, আর দূরত্ব ভার্সেস সময়ের গ্রাফ এরকম হবে। ক্লিয়ার? এইটুকু যদি না বুঝে গ্রাফ তোমরা আঁকতে পারবা না, ঠিক আছে। এটা বুঝতে হবে যে গাড়িটা যেহেতু প্রথমে সমতলনে চলছে এবং তারপর সমবেগে চলছে, তাই তার গ্রাফের বেগ ভার্সেস সময়ের গ্রাফের প্রথম অংশটা এরকম হবে সমতলনে, আর তারপরের অংশটা সমবেগে এরকম হবে, ঠিক আছে। তো দেখো এখন আমি বলি যে বেগ ভার্সেস সময়ের গ্রাফের প্রথম 10 সেকেন্ড পর বেগ কত ছিল? 200 মিটার পার সেকেন্ড। আর যখন 10 সেকেন্ড পরে বেগ ছিল 200 মিটার পার সেকেন্ড, আর 0 সেকেন্ডে বেগ ছিল 0 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এটাকে আমি দেই 10, আর এটাকে আমি দেই 200 মিটার পার সেকেন্ড, সরি 200 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এটা হচ্ছে হয়ে গেল। এরপর ধরো 20 সেকেন্ড ধরে এখানে দিলাম 20 সেকেন্ড, এই গ্রাফ হয়ে গেছে। এরপর দেখো এটাকে আমি প্রথম এটাকে দিলাম 10 সেকেন্ড, এটাকে দিলাম, আচ্ছা এটা আরেকটু উপরে উঠাই, এটাকে দিলাম ধরো 20 সেকেন্ড। প্রথম 10 সেকেন্ডের দূরত্ব ছিল 1 কিলোমিটার, তো আমি এখানে 1 কিলোমিটার দিলাম। পরবর্তী 20 সেকেন্ড, অর্থাৎ এইখানে দূরত্ব দিতে হবে তোমাকে 3 কিলোমিটার। দেখো ওই গাড়িটা প্রথম 10 সেকেন্ডে গেছিল হচ্ছে 1 কিলোমিটার, পরবর্তী 10 সেকেন্ডে গেছিল, প্রথম 10 সেকেন্ডে গেছিল 1 কিলোমিটার, পরবর্তী 10 সেকেন্ডে গেছিল 2 কিলোমিটার। তাহলে মোট 20 সেকেন্ডে গাড়িটা মোট 3 কিলোমিটার গেছিল, অর্থাৎ এইটুকের মাঝখানে দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার। তোমরা একটু এই গ্রাফটা এরকম আঁকো যাতে এইটুকের দূরত্ব আর মাঝখানের দূরত্ব ডাবল হয়, ঠিক আছে। কারণ এইটুক আছে 2 কিলোমিটার আর এইটুক 1 কিলোমিটার। জাস্ট আমার দেখানোর একটু কম বেশি হয়ে গেছে, বাট তোমরা ওইভাবেই দেখাবে, ঠিক আছে। গ্রাফটাকে ওইভাবে রাখো। আর গ্রাফের শেপ এরকম কেন হবে সেটা তো তোমরা আশা করি বুঝতে পারছো। যদি এই গ্রাফের শেপ এরকম কেন হবে সেটা না বুঝলে তো অবশ্যই কমেন্ট করে জানাবা, এটা না বুঝলে তো সমস্যা। স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে
10 সেকেন্ডে একটা বস্তু 10 মিটার 100 মিটার দূরত্ব অতিক্রম করে ও অতিক্রম করাতে 20 নিউটন বল দিতে হয়েছে। বস্তুটির ভর কত? দেখো আমরা জানি না F সমান ma, তাই m সমান f ভাগ a, অর্থাৎ আমরা এই f এর মান অলরেডি জানি। দেখো এই f এর মান 20 নিউটন, এটা আমরা অলরেডি জানি, অর্থাৎ শুধুমাত্র যদি আমরা এর মান বের করতে পারি তাহলে আমরা এই ভরের মান বের করতে পারবো। এখানে দেখো স্থির অবস্থা মানে u সমান 0 মিটার পার সেকেন্ড, এরপর t সমান 10 সেকেন্ড আর s সমান 100 মিটার, t সমান 10 সেকেন্ড, এই s সমান 100 মিটার। এই তিনটা দিয়ে আমরা সূত্র পাই s সমান u2 প্লাস হাফ at স্কয়ার। এই u সমান 0 মানে হচ্ছে এই u2 সমান 0, তাহলে s সমান হাফ at স্কয়ার। তাইলে 2s সমান at স্কয়ার, a সমান 2s ভাগ t স্কয়ার। বুঝছো ক্যালকুলেশন? এই 2s সমান at স্কয়ার, এই 2 এর সাথে এই s কে গুণ করে 2s সমান at স্কয়ার, আর a সমান এই 2s এর নিচে t স্কয়ার কে নিয়ে আসছি, অর্থাৎ a সমান 2s ভাগ t স্কয়ার, a সমান হচ্ছে 10 সেকেন্ড, 2 গুণ 10 ভাগ t, a সমান হচ্ছে 100 মিটার, a সমান তো দূরত্ব, a সমান 100 মিটার আর t সমান 10, তাহলে 10 এর উপর স্কয়ার, তাহলে 2 গুণ 100 ভাগ 100 100 কাটা, তাহলে থাকে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে দেখো f সমান কত? f সমান 20 নিউটন, f সমান 20 নিউটন আর a সমান হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, তো 10 কেজি। তাহলে m সমান 10 কেজি, অর্থাৎ এই বস্তুটার ভর হচ্ছে 10 কেজি। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। যদি কোনো অঙ্ক না বুঝো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা, তোমাদের অঙ্ক সলভ করে দেওয়ার জন্য আমি সবসময় অ্যাভেলেবেল আছি। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।